খুবই দুঃখ কষ্টে, খুবই গরিব ঘরের একটা ছেলে। আজকে হিরো আলম হওয়ার পেছনে উপর আল্লাহ ছাড়া কারো অবদান নেই। এই রাজনৈতিক কারণে আমার নিজের জীবনও কিন্তু মৃত্যুর মুখে, এখন পর্যন্ত আমি মৃত্যুর মুখেই আছি। আপনার মাসিক ইনকাম কত? ভাইরাল হওয়ার জন্য কেউ আমার কাছে আসে, ভাইরাল হওয়ার পরে তারা কিন্তু আমার কাছে থাকে না। আপনার কি মনে হয় মানব সেবা করতে গেলে পলিটিক্সে জড়াতে হয়? না, এই জগৎ অনেক হিরো দেখছি, অনেক হিরোইন দেখছি। আজকে হিরো আলম 10 বছর ধরে আছে বাংলাদেশের মধ্যে। দুইটা ব্যক্তি অনলি অন, একটা হলো 1 নম্বর সাকিব ভাই, 3 নম্বর হলো হিরো আলম। কোন নায়িকাকে আপনার ভালো লাগে? এখনকার দিলে নায়িকা এলে নায়িকের মধ্যেই পড়ে না, মানে বাসার কাজের বিবাহ মনে হয়। যত বড় এমপি মন্ত্রী, যত বড়ই ক্যাডার বাহিনী হোক, যত বড় নায়ক নায়িকা হোক না কেন, আমার পিছনে লাগলে তাদের কোনো ছাড় নেই। প্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি কিছু বলতে চাই অনুষ্ঠানে। সাথে আছি আমি ইসমত জাকিয়া এবং আমার সাথে আছেন সবার পরিচিত আমাদের অত্যন্ত প্রিয় মুখ হিরো আলম। চলুন তার সাথে পরিচিত হওয়া যাক। কেমন আছেন? এই তো ভালো, আপনি? ভালো আছি। আপনাকে পেয়ে অনেক ভালো লাগছে। এত ব্যস্ত থাকেন আপনি। জনগণের কারণে আজকে হিরো আলমক আপনারা সবাই চেনেন, এই জন্য একটু ব্যস্ত থাকতে হয়। আর ব্যস্ততার মধ্যে জীবন কাটান ভালো, তাহলে কি নিজেকে ভালো রাখা যায়। যখনই আপনি একা একা জীবন কাটাবেন তখন ভালো থাকা যায় না, এই জন্য অল টাইম ব্যস্ত থাকতে চাই। হিরো আলম, আজকে আপনি এসেছেন, আমি কিছু বলতে চাই অনুষ্ঠানে। এই প্রোগ্রাম সম্পর্কে যদি আপনি কিছু বলেন। প্রোগ্রামের নামই দিয়েছেন আমি কিছু বলতে চাই, তাহলে আমাকেও ডাকা হয়েছে কিছু বলার জন্য। অবশ্যই আজকে আমার কিছু জানা অজানা কথা অবশ্যই আপনার সাথে শেয়ার করবো, আপনার জানা অজানা কথা আমিও কিছু শুনবো আর কি। আমরা এমন কিছু একটা কথা শুনতে চাই আপনার মুখ থেকে, যে কথাগুলো আপনার ভেতরে রয়ে গেছে, যে কথাগুলো আপনি অনেক জায়গায় বলেননি। এরকম না বলা কথা আমরা আপনার মুখ থেকে শুনতে চাই। প্রথমে আসি, আপনার শৈশবকালটা কেমন কেটেছে? খুবই দুঃখ কষ্টে, খুবই গরিব ঘরের একটা ছেলে। আজকে হিরো আলম হওয়ার পেছনে উপর আল্লাহ ছাড়া কারো অবদান নেই। আমার নিজের জন্মদাতা মা বাবা এবং আত্মীয় স্বজন এবং আজকে সুশীল সমাজের যে লোকগুলো আমাকে নিয়ে লোক তুলে কথা বলে, তারাও এর পেছনে নাই। আমি একাই লড়াই সংগ্রাম করে একজন গ্রামের মফস্বল গ্রাম থেকে একটা ছেলে হাঁটি হাঁটি পা পা করে আজকে আলম থেকে হিরো আলম, একজন চানা বিক্রেতা, একজন আচার বিক্রেতা, একজন হকার, যা মানুষের লাঞ্ছিত হওয়ার পারত, আজকে হিরো আলম। সব কিছু মিলে অনেকেই আমার জানা অজানা কথা বলে। যেমন মনে করেন আজকে আমি হিরো আলম যতটা নাম ডাক অর্জন করেছি, কোন একটা ব্যক্তি যদি আমার মাথার উপর একটু হাত দিত অথবা কারো ছায় রাখতো, যে অনেকেই বলে হিরো আলম গুছিয়ে কথা বলতে পারে না, তার লেখাপড়া নাই, সে ভালো করে কথাও বলতে পারে না, সে আবার কিসের হিরো, এবং সে এমপি পদ নির্বাচন করে তার কী যোগ্যতা আছে। তা আমি তাদেরকে একটা কথা বলতে চাই, আমি তো কোনো সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করিনি যে আমি ভালো করে কথা বলতে পারবো। ধরেন আমি ভালো একটা নাটক সিনেমা বানাবো, আজ পর্যন্ত কোনো প্রডিউসার তো আমাকে বলেনি আলম তোমার তো বিশাল নাম ডাক, তোমাকে নিয়ে আমি একটা প্রজেক্ট করতে চাই। একটা লোক একটা মফস্বল গ্রাম থেকে তখন সাধারণ একটা শার্ট টি শার্ট পরে, এমনি নরমাল শার্ট পরলে কেমন লাগে, ধরেন আপনার সামনে বসে থাকলে এখন এই পরিবেশে আমাকে কোন পরিবেশে কোন টি শার্ট কীভাবে কথা বলতে হয়, এই জিনিসটা কিন্তু আমাকে শিখেয়নি কেউ। তার অনেক লাঞ্ছিত হয়ে হয়ে কিন্তু শিখে আজকে এ দেখাতে এসেছি। আসার পরে যে যারা আমাকে নিয়ে কথাবার্তা বলে তারা কিন্তু পেছন সাইড জানে না, বলেও না হিরো আলম ভালো কেন কথা বলতে পারে না। আমি কিন্তু বলেই দিয়েছি শুরুতে, আপনি কি এদিকে বলে আমাকে প্রশ্ন করেছেন আপনি ছোটবেলার কথা জানতে চাই, আমি এক কথাই বলে দিলাম, আমি তো একজন আচার চানাচুর বিক্রেতা থেকে আজকে ছোটবেলা থেকে। কত সালের কথা এটা? আমার তো মনে করেন 2008 সালে থাকে আমার এই স্ট্রাগল করা। আপনার গ্রামের নামটা কোথায়? আমার গ্রামের বাসা হলো, আমার দেশের বাড়ি বগুড়া, এরুলে ইউনিয়নে বাসা আমার, ওখান থেকে আমার জন্মগ্রহণ। আমি 8 সালে থেকে মনে করি ফাইট করতে করতে আজকে 24 সাল পর্যন্ত, 2016 সালে আমি ভাইরাল হয়েছিলাম, 2024 পর্যন্ত টানা আমি 10টি বছর ধরে টাইম লাইনে আছি। অনেকেই দেখতে নিতে ফেসবুকে টিকটকে অনেকে হিরো হিরোইন দেখবেন, 2-1 একটা সিনেমা হিট হয়,
নাটক গান হিট হওয়ার পরে তাদেরকে কিন্তু পাওয়া যায় না মাঠে। কিন্তু আমি হিরো আলমকে 10টা বছর ধরে নিজেকে ধরে রাখছি। ধরে রাখার কারণে একটা, আপনি আমাকে বকা দিয়েছেন, আমাকে গালি দেননি দিয়েছেন, তারপরে আমাকে কন্টেন্ট ভালো লাগে না, আমার হিরো হিসেবে মেনে নেন না, এটা এখন তো আপনি ব্যক্তিগত সাবজেক্ট। মানে এই জিনিসটা আমি কিন্তু আমার ভিতরে নিয়ে আসিনি। আমাকে কে হিরো ভাবলো, কে আমাকে নিয়ে কাজ করলো, কে করলো না, আমি কিন্তু আমার গতিতে কাজ করতেছি বলে কিন্তু আজকে এই নেগেটিভটা মানে কি মানুষের লাঞ্ছিত হয়ে গাল খেয়ে মার খেয়ে কিন্তু আজকে জায়গাটা পজিটিভ করছি। আচ্ছা তা সবাই যে এখনো পজিটিভ, 2-4 জন এখনো আমাকে দেখতে পারে না, ভালোবাসে, তাতে আমার কোথায় আসে। ওকে, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, কেউ পজিটিভলি নিবে, কেউ নেগেটিভ ভাবে ভাববে, এটা সবাইকেই ভাবে। হিরো আলম, আপনার পরিবারে কে কে আছেন? আমার ফ্যামিলিতে আমার 2টি মেয়ে, একটা আলাদা ছেলে। আর আমার ফ্যামিলি আপনি টোটালি বগুড়ায় থাকে, আমি ঢাকায়। আচ্ছা আচ্ছা, আপনার ফ্যামিলি বগুড়া, বগুড়া থাকে, আপনি আমি ঢাকায় ঢাকায় থাকি। থাকেন। প্রথমে আপনি, আপনার কথা অনুযায়ী আপনি চানাচুর বিক্রি করতেন। আপনার কিভাবে মানে মনে হলো যে আপনার মানে হিরো হতে হবে, আলম থেকে হিরো হতে হবে, কখন মনে হলো আপনার? আসলে আমি 2008 থেকে 2012-তে, যখন 12 থেকে মনে করেন আমি একটু টুকটাক ওই এর মধ্যে একটা গল্প একটু ছেড়ে গেছি, যে আমার একটা সিটির দোকান ছিল, তারপরে এলাকায় দুবার নির্বাচন করি। সিটির দোকানে বিভিন্ন সিটি বিক্রি করতে করতে ভিতরে বাংলা গান, নাটক গান থেকে ভিতরে একটু হিরো হওয়ার স্বপ্ন জাগলো। তা আমি নিজে থেকে আর কি ওই নাটক গান এসব, কাকে দেখে, কোন হিরোকে দেখে হিরো হওয়ার স্বপ্নটা আসলো? আমি বেশিরভাগই সালমান সাহেবকে ফলো করতেছিলাম, আচ্ছা। রোমান্টিক গানগুলার অ্যাকশনের মধ্যে রুবেল ভাই দেখে সিনেমাগুলো দেখতেছিলাম বেশি। আচ্ছা। তা দেখার পরে ভিতরে শখ জাগার পরে আমি নিজেই আর কি শখের বসেতে টুকটাক মিউজিক ভিডিওগুলো, বিভিন্ন কপিরাইট গানগুলো শুরু করলাম অভিনয় করা। সেগুলো আবার অভিনয় করে আমি ডিসি লাইনে ছাড়তেছিলাম। আচ্ছা। সেই করার পরে থাকে, সেই থেকে হঠাৎ করে 2016 সালে আমার একটা ভিডিও ভাইরাল হয়। একটা গান একটা বগুড়া আঞ্চলিক ভাষা একটা ডায়লগ ভাইরাল হয়। আচ্ছা আচ্ছা, ডায়লগটা কি ছিল? ডায়লগটা ছিল, আমার একটা কথা তো শুনবে, শোনো আমার একটা কথা। এরকম ছোট একটা সিকোয়েন্স ছিল আর কি। এইটা করার থেকে 2016-তে আমি ভাইরাল হলাম। ওখান থেকে আপনি 2018 পর্যন্ত আমি বিভিন্ন রকম নাটক গান সিনেমা করছি, ছিল কোয়ালিটি ছাড়া। আর 2012 থেকে 16 পর্যন্ত অন্য গানের তো কাজের কোনো কোয়ালিটি ছিল না, আনকোয়ালিটি আর কি। আমি তো আর আমি যে এত বড় হব, সারা বিশ্বে আমাকে চিনবে, এটা আমি কিন্তু কোনো জানতেছিলাম না। আমি একটা হিরো হতে পারবো, সারা বিশ্ব আমাকে চিনবে, এটা আমার কিন্তু শুরু থেকে কোনো ইয়ে ছিল না যে আমি এত দূরে আসতে পারবো, এটা আমার কোনো ভিতরে কোনো আশাই ছিল না। আমি হঠাৎ করে আপনি শুরুতে চানাচুর, আচার এবং কিসের ব্যবসা ছিল, আপনার কি এই ব্যবসা নিয়ে আপনার পরিবারকে চালানোর ইচ্ছেটা ছিল, নাকি হচ্ছে সেই সাথে আপনার ইচ্ছেটা জাগলো যে আমি অন্য কিছু করব, অন্য কিছুর মাধ্যমে আমি উপার্জন করব, এরকম কিছু? না, সংসার চালানোর কারণে আমাকে থাকে চানাচুর বিক্রি করতে হয়েছে, থাকে আচার, থাকে মনে করে সিটির ব্যবসা। আমি ঢাকে থাকি আর কি এ করছি। হয়তো দেখতেছে চানাচুরের বিজনেস করতে করতে ব্যবসা খুব একটা চলতে দুর্বল হলো, তখন আচার বিক্রি করতে গেলাম। হওয়ার পরে আমার তো সঙ্গে সঙ্গে গেলে কেউ আচারও বিক্রি করতে পারে, চানাচুরও বিক্রি করতে পারে, পাশাপাশি সে কিন্তু রিক্সাও চালাতে পারে। কারণ আমাদের সংসার চালানোর জন্য আমার যে কোনো কাজগুলো করতে হবে। এরকম করে আমার সংসার চালানোর কারণে, আমি টাকা রোজগারের কারণে কিন্তু আমি এই কাজগুলো করছি। আমি তো জানতেছিলাম না যে আমি কোনো হিরো হওয়ার স্বপ্নটা তো কোনো, সিটির দোকান দিলাম সেই টাইমে আর কি, শখের বশতে আর কি। মানে যখন হচ্ছে সিডির দোকান দিলেন, ওই সময় সিডির দোকান ছিল, তারপর আপনার ইচ্ছে জাগলো সালমান শাহ এবং হচ্ছে নায়ক রুবেলকে দেখে, তখন থেকে হচ্ছে তাদেরকে ফলো করা শুরু করলেন এবং আপনি বিভিন্ন সময়ে বিভিন্ন অ্যাক্টিং করলেন, তারপরে হিরো হয়ে গেলেন। ওই যে হিরো হয়ে গেলাম। আচ্ছা, আপনার যে আলমের আগে হিরো নামটা, এটা কি জনগণ দিয়েছে নাকি আপনি দিয়েছেন? না, হিরো নামটা আমার নিজের দেওয়া, কারো দেওয়া না। কারণ আমি যখন ধরেন আমার পদবি অনেক কটা পাওয়ার হয়ে গেছে, তখন আমি এলাকায় শুধু আলম নামে পরিচিত। তারপরে এলাকায় এখন ডিসেল লাইনে বিজনেস করলাম, ডিস আলম নিয়ে পরিচিত। এলাকায় 2 পর আমি মেম্বার পদে নির্বাচন করি, তখন মেম্বার আলম নামে পরিচিত। তারপরে মনে করেন যখন হিরো হওয়ার স্বপ্ন দেখলাম, যে তখন আলম তো মেলা করা, তো নামের আগে হিরো লাগালাম। তখন হিরো আলমটা নামটা আমি নিজে দেওয়া। যে ফেসবুক আইডিটা কীভাবে ইউটিউব চ্যানেল খুলবো, তখন আমি হিরো আলম নামে ফেসবুক আইডি ইউটিউব চ্যানেলটা খোলা হলো।
তারপরে হওয়ার পরে তারপরে হিরো হওয়ার পরে থেকে রাজনীতিতে যখন আসলাম তখন একটু রাজনীতিবিদ হিসেবে হয়, হ্যাঁ, এমপি হিরো আলম হিসেবে চেনে। তারপরে এখানে একটু থামি, মানে এই যে আপনি হিরো আলম একজন হচ্ছে, আপনি সোশ্যাল মিডিয়ার একটা পরিচিত মুখ, হঠাৎ করে পলিটিক্সে গেলেন কেন? পলিটিক্সে আমি হিরো আলম হওয়ার আগেই 2বার জড়িত ছিলাম। এলাকায় 2বার আমি ইউনিয়ন পরিষদে কিন্তু নির্বাচন করেছি। আচ্ছা। আহ, আগে থেকে না আমার একটু জনগণের সামাজিক কাজগুলো করতে খুব ভালো লাগে। আমরা হয়তো আর্থিক অবস্থা তেমন নেই, কিন্তু তাও আমার সাধ্য লাগে যে মানুষের জন্য কিছু করব যতটুকু আছে। তো যখন আমি ভাইরাল হলাম সেই টাইমে সবারই প্রশ্ন করলো, ভাই আপনি ভবিষ্যতে রাজনীতি করবেন কিনা। আচ্ছা আচ্ছা। আমি বলেছিলাম ভবিষ্যতে আবার কোনো নির্বাচন করি, আমি বড় ধরনের কোনো নির্বাচন করবো আমি। তো তারই কিছুদিন পরে আমাদের জাতীয় সংসদ নির্বাচন আছে। আমি 2018-তে এমপি নির্বাচনে তখন প্রার্থী হলাম। আচ্ছা। তো আমি জনগণের ভালো কিছু করতে চাই, আসলে জনগণের জন্য কিছু করার উদ্দেশ্যে কিন্তু আমার রাজনীতি খাতায় নাম লেখা। হিরো আলম কি প্রেমে পড়েছে কখনো? প্রেম জীবনে প্রথমে ছিল যে কাউকে ভালো লাগছে, হাতে ভালো লাগার কথা বলতে পারিনি, কারণ এখনকার মেয়েরা আপনি জানেন 2টা জিনিস চায়, যে 2টার একটাও না দেখে আমার জীবনে প্রেম আসেনি। একটা হলো মেয়েরা অনেক সুন্দর স্মার্ট একটা ছেলে চায়, প্রতিটা মেয়ে চায় আমার জামাই আমার বয়ফ্রেন্ডের স্মার্ট হবে, 1। 2 নম্বর, হয় তার আর্থিক অবস্থা ভালো থাকতে হবে, টাকা থাকতে হবে, তার চেহারা খারাপ হলে টাকা থাকতে হবে। এই 2টের কোনোটাই আমার নেই। আমি ভালো দেখতে শুনতেও না, আর টাকা পয়সার দিকে আমার তেমন কোটিপতিও না, কোনো সাধারণভাবে জীবনযাপন, নাম ডাকা থাকে, কিন্তু আমার আর্থিক অবস্থা ভালো না। এখন এই 2টা যে কারণে একটা হয়নি, প্রেম হয়নি। এখন 2-4টা প্রেমের অফার আছে, কিন্তু সেগুলো হিরো আলম নামের যে আছে না, ভাইরাল হওয়ার জন্য কেউ কেউ আমার কাছে আসে, মানে ভাইরাল হওয়ার পরে তারা কিন্তু আমার কাছে থাকে না। এখন মেয়েরা আসে ভাইরাল হওয়ার জন্য, ভাইরাল হওয়ার পর চলে যায়, তাই তো? এই প্রেম। আপনার কষ্ট লাগে? কষ্ট লাগে যে যাদেরকে ধরেন অনেক কষ্ট করে একটা আমি তৈরি করলাম, ভালোবাসলাম, সে এমনই করেন অন্য জায়গায় চলে গেল একটা জায়গা পেয়ে, তখন একটু কষ্ট হয়। 2-4 দিন কিছুদিন পরে ওই কষ্টের গ্যাপটা কিন্তু পূরণ হয়ে যায়, আরেকজন চলে আসে। এটাই এমনি করে চলতেছে জীবন, লাইফ এখন পর্যন্ত এরকম। এই জগৎ আমার জীবনে অনেক কটা এসেছে, অনেক কটা চলেও গেছে। আচ্ছা, অনেক চলে গেছে, এখন সিঙ্গেল ধরতে পারে। কোনটা হচ্ছে এখন পর্যন্ত কোন প্রেমটা মানে মনে পড়ে? প্রেম আসলে যে কটা মনে করি আমরা মানুষের সাথে চলাফেরা করেছি সব কটাই মনে পড়ে, কারণ যে কোনো যার সাথে আমরা সম্পর্ক তৈরি হয় আমরা কিন্তু তার থেকে 0 থেকে তাকে মনে করেন হিরো বলতে নিয়ে আসি। একটা লোক, একটা মেয়ের লোকের সাথে 2-4-5 বছর 4 বছর থাকার পরে একটা মায়া জমে যায়। প্রেম কিন্তু মানুষ এমনি হয় না। ধরেন আপনার সাথে আমি 10 দিন কথাবার্তা বলতেছি, আপনি আমার সাথে 10 দিন কথাবার্তা বলতেছেন, বলতে বলতে কিন্তু ভালো লাগা হয়ে যায়। প্রেম কিন্তু চাইলেও কেউ হতে পারে না, চাইলেও কিন্তু হয় না। মানুষের কখন কার সাথে কাকে ভালো লাগে না লাগে কেউ বলতে পারে, এটা ব্যবহারের উপরে একটা ছেলে একটা মেয়ে সাথে প্রেম হয়ে যায়, এটা ব্যবহারের উপর নির্ভরশীল করে। কিন্তু কিছু কিছু লোক হয়তো আমি হয়তো পজিটিভ দেখছি, সে হয়তো আমাকে নেগেটিভ চোখে দেখে হয়তো ব্যবহার করে গেছে, হয়তো আমি ওই মাইন্ডে তার সাথে চলাফেরা করিনি, সে আমার সাথে অন্য মাইন্ডে চলাফেরা করছে। তো এইটা কোনো বিষয় নয়, কারণ আমরা যেহেতু হিরো, আমাদের জীবনে এরকম হিরো না আসবে যাবে, এটা কোনো বিষয় না, একদম নর্মাল বিষয়। আচ্ছা, এখন আরেকটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে আপনি যখন বিভিন্ন গান আপনার নিজের গলায় গানটা করেন, সেই গানটা খুব ভাইরাল হয়ে যায় এবং হচ্ছে অনেক নেগেটিভ কমেন্টস আসে, তখন কেমন লাগে? না কমেন্টস কি পড়া হয়? নেগেটিভ কমেন্টস কোনো ভালো গান হলে ভালো আসে, যে গানগুলো হয়তো মনে করেন ভালো না, হয়তো সুরে গাইতে পারি, তখন একটা নেগেটিভ আছে। কারণ এইটা আমি কিছু মনে করি নেগেটিভ কমেন্টগুলো, একটা কারণে আমি তো জানি আমি তো সিঙ্গার না, কোনো শিল্পীও না, তো আমি আর এই গানগুলো হয়তো সুরে নাও হতে পারে, এটা নিয়ে গালে কি বকা দিলেই কি আমাকে কমেছে, কারণ কি আমি তো নিজে জানি আমি তো সিঙ্গার না, আমার তাকে ভালো লাগেনি। কিন্তু আমার কথা কাউকে যদি ভালো লাগে আপনি আমাকে স্কিপ করে দাও, আমার কন্টেন্ট দেখেন না, কিন্তু কাউকে বকা দেওয়ারও দেখেন না, কেউ বকা দিলে কি না দিলে কি সব কেয়ার করে। কারো বকা কারো গালি দিলে আমি ভাবতাম
তাহলে আজকে আপনার সামনে দুইটা কথা বলতে পারতাম না। আপনি যা কিছু করেছেন এ যাবৎ আপনি নিজের ভালো লাগা থেকেই করেছেন, মানে কারো কোনো কিছু পরোয়া করেননি। না, আমার কোনো উপদেষ্টা নাই এবং কারো বুদ্ধিতে কোনো কাজ করিনি। আমি অল টাইম ভাবি যে আমি কোন কাজটা করব, এটা ভাবি অল টাইম। তো ভাবার পরে দেখি না এই কাজটা আমার পজিটিভ হবে, সেই টাইমে ওটাই আমি করার চিন্তা ভাবনা করি, কারো বুদ্ধিতে না। হিরো আলম, আপনি গান করেছেন, সেই সাথে মুভিও করেছেন এবং আপনি একজন প্রযোজক। এই মুভি সম্পর্কে একটু জানতে চাই। ওই যে প্রথমে আপনাকে একটা কথা বলেছিলাম যে জীবনে কারো সাহায্য কি সহযোগিতা আমি জীবনে এখন পর্যন্ত পাইনি। হুম যেহেতু নামের আগে হিরো লাগান, হুম হিরো নামটা আমার দেখের ভিতরে, হিরো হওয়ার স্বপ্নটা আমার। এই জন্য সেটা আমি হিরো হওয়ার জন্যে আমি নিজেই মুভি ইনভেস্ট করলাম, একটু একটু করে কাজ করে, একবারে না, অল্প অল্প করে শুটিং করে করে আমি মুভিগুলো করেছি। আমার নিজস্ব প্রযোজনা, আমি নিজে হিরো, নিজে প্রডিউসার হয়ে। যে হিরো আলম থেমে নাই, কারো ওয়েট করতেছে না। হিরো আলম নিজে নাম ডাক অর্জন এত কিছু তখন নিজে করতে পারে, সিনেমাও বানাতে পারবে। আমি কাউকে যা জীবনে বলবো না ভাই আমাকে নিয়ে, এখন পর্যন্ত আমি জীবনে কোনোদিন মানুষের মাথা নত করিনি যে আমাকে নিয়ে একটা মুভি বানানো হোক। এরকম করতে করতে আমি 60টি মুভি নিজেই প্রযোজনা করেছি। আচ্ছা আচ্ছা। এবং বাংলাদেশে আমার 3টা মুভির কাজ বাইরে প্রোডাকশন চলতেছে, কলকাতায় 3টা মুভির কাজ চলতেছে বাইরে প্রোডাকশনে। তো পাশাপাশি কিন্তু বাইরে প্রোডাকশনে কাজও করতে, আমি তো নিজে ইনভেস্ট করে আপনি 7টা সিনেমা না করতাম তাহলে কিন্তু কেউ আমাকে হিরো হিসেবে নেওয়ার সহযোগিতা অথবা সাহস করতো না। আপনার এই সিনেমাগুলো কোথায় মুক্তি পেয়েছে? আমার সিনেমাগুলো সব করে হলে রিলিজ পেয়েছে, আচ্ছা আচ্ছা। সব করে হলে রিলিজ হয়েছে। কেমন সাড়া পেয়েছিলেন? আসলে নিজের কথা নিজে তো বলা যায় না। আপনি জনগণের, আমি হলেতে দেখেছি 8-10টা হিরোর থেকে আমার দর্শক কীরকম ছিল এবং সব কিছু মিলে আমি যতটা চেয়েছিলাম, যে অনেকেই বলেছিল যে হিরো আলমের সিনেমা কেউ দর্শক টিকিট কেটে দেখবে না, আমি তাদেরকে দেখিয়ে দিয়েছি হিরো আলমের সিনেমাও টিকিট কেটে পাবলিক দেখে, আমি দেখিয়ে দিয়েছি। হিরো আলম, আপনার শৈশব কেটেছে একদম গ্রামে। আপনি সহজ সরল একজন ছেলে, যে কিনা হচ্ছে চানাচুর বিক্রেতা ছিলেন। সেখান থেকে আজকে যে হিরো আলম, কেমন লাগে? এই ফিলটা কেমন অনুভব করেন? আসলে একটা নিম্ন শ্রেণীর একটা ছেলে একটা ভালো পর্যায়ে যায়, এবং যাকে সে জীবনে পরিকল্পনা করেনি যে আমি হলো যে মানুষের সম্মান পাবো, সবাই আমাকে ভালোবাসবে, আমাকে মনে করেন ভালো একটা জায়গা নিয়ে নিয়ে যাবে, ভালো একটা, এই জিনিসটা না নিজে যখন ভাবি যে আমি কোনো পরিকল্পনা করিনি যে আমি এত দূর যাবো, মানুষ আমাকে এত সম্মান করে। যে সকল তো অল টাইম ভালো লাগে যে যে আগেকার যে বেদনার কথা, দুঃখের কিছুটা ভুলে থাকতে পারি, যে আমি জীবনে এত কিছুটা কষ্ট করছি বলে আল্লাহ আজকে একটু আমাকে সম্মান দিতেছে, সকলে অবশ্যই ভালো লাগে। আমরা সবসময় দেখে এসেছি যে গুগলে সার্চ করলে আপনার নামটা সবার আগে আসে। এই এত জনপ্রিয়তা, এটা কিভাবে দেখেন? আসলে এটা উপরওয়ালার দান, 1 নম্বর। উপরওয়ালা চাইছে বলে আজকে এত সম্ভব হয়েছে, এবং জনগণ এতটাই ভালোবাসে যে যে ভালোবাসার কারণে সবসময় হিরো আলম 1 নম্বরে থাকে। কারণ কিছু লোক যে ভালোবাসে আমাকে, কিছু লোক হয়তো ভালোবাসে না, কিন্তু নেগেটিভ পজিটিভ থাকবেই। কিন্তু এত কিছুর পরেও যে আমি একটা জায়গা তৈরি করে নিতে পারছি, অবশ্যই ভালো লাগার বিষয়। আপনি যখন কোনো কাজ করতে যান, সেটা হচ্ছে কোনো মুভি বা হচ্ছে পলিটিক্স, যে কোনো কিছু, তখন অন্যান্য প্ল্যাটফর্ম থেকে আপনার বাধা আসে, অনেক সমালোচনা হয়। এই বাধাগুলো কেন? আসলে হিরো আলমের একটা জিনিস হলো যে আছে ভিতরে, অন্যায়কে কিন্তু প্রশ্রয় দেয় না। প্রতিবাদ করার খুবই একটা আক্ষেপ অল্টিমেট, কেন এটা অন্যায় হইতেছে, আমি দেখতেছি যে মানুষের মাঝে অন্যায় করা হইতেছে, সেই টাইমে হিরো আলম চুপ থাকতে পারে না। এটা একটা হিরো আলমের সমস্যা মানুষের চোখে। আর একটা সমস্যা যে কিছু লোক অনেক সুন্দর স্মার্ট দেখতে, অনেক টাকাও আছে, অনেক কিছু, আমরা এত টাকার মালিক, এত সুন্দর কন্টেন্ট বানাই, এত কিছু করি, ভাইরাল হতে পারে না, আমাদের নাম ডাক করতে পারে না, সে তার দেখতে হিরো আলম দেখতে ভালো না, কুৎসিত,
তারপরে তার মতো লোক সারা বিশ্বে চেনে, ওয়ার্ল্ডে চেনে। সেই টাকাওয়ালা লোক আমার আমি যদি একটা কোনো অনুষ্ঠানে যায়, কোথায় দাঁড়ায়, যে সুন্দর একটা স্মার্ট ছেলে, সুন্দর কোটিপতি, সে তার কোনো বেল থাকে না ওই জায়গাতে। হিরো আলমের লোকজন সবাই ব্যস্ত, এটা তাদের একটা হিংসা কাজ করে। এটা সব কিছু মিলে এই তারা এক শ্রেণীর লোক আমাকে দেখতে পারে না। আমরা দেখলাম গত নির্বাচনে আপনি সংসদ সদস্য হওয়ার জন্য আপনি নমিনেশন নিলেন এবং আপনি মাঠেও নামলেন। আমরা দেখলাম যে অনেকে আপনার গায়ে হাত পর্যন্ত দিয়েছে। আপনার তো উদ্দেশ্য হচ্ছে সোশ্যাল ওয়ার্ক করা, তো অনেকে আপনাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করছে। তো এই যে থামিয়ে দিচ্ছে আপনাকে, তো এটা আপনার কাছে কেমন লাগে? তাদের কি উচিত না যে আপনাকে হেল্প করা? আসলে আপনি একটু বললাম, একটু আগে আবারও রিপিট আসতে হতে, হিরো আলমক জীবনে কোনো কাজে কেউ সহযোগিতা করেনি। আমি যেহেতু রাজনীতিতে নাম লেখাইছি, সামনে কাজও করতেছি, এই রাজনীতির কারণে আমার নিজের জীবনও কিন্তু মৃত্যুর মুখে, এখন পর্যন্ত আমি মৃত্যুর মুখেই আছি। আচ্ছা। যেহেতু এত কষ্ট করে মানুষের মার লাঞ্ছিত খেয়ে একটা যতদূর পর্যন্ত আসতে পেরেছি, তা যেহেতু কোনো টাইমে মারাও যেতে পারি, জেলখানা থাকতে পারি, তে এই এখন আর পিছিয়ে যাওয়া সম্ভব না। যদি মারা যাইতে মনে করেন মারা যাবো, কিন্তু বীরের মতো হয়ে মারা যাবো। যেহেতু জনগণের জন্য কিছু করার একটা টার্গেট, আমি এমপি হতে পারলেই কি না পারলে কি কাজ চাইতেছি, কাজ করব। তো এইটা নিয়ে আমাকে হয়তো প্ল্যাটফর্ম কেউ নাও দিতে পারে, কিন্তু আমি আমার জায়গাটা তো এমনি ধরে রাখার চেষ্টা করব। এবং ভবিষ্যতে আমি নির্বাচনে মাঠেও থাকব এবং সামনে নির্বাচনও করব। কিন্তু সোশ্যাল ওয়ার্ক করতে চান এবং করেছেনও। কি কি কাজ করেছেন আপনার জনগণের জন্য? জনগণের জন্য আপনি দেখছেন, দেশের যে কোনো অন্যায় অত্যাচার যে কোনো কিছু হলে প্রতিবাদ করি। এই যে দেশে এত ছাত্র আন্দোলন হলো, তার মাঝেও হিরো আলম ছিল। দেশের যে কোনো জায়গায় বন্যার দুর্যোগ হলে হিরো আলম মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে। এলাকার যে কোনো মনে করেন সমস্যা হলে এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করি। সব কিছু মিলে মনে করেন জনগণের জন্য কিছু আমি কি করতে পারতেছি, কি করি না, আমি তো নিজের মুখে বললে হবে না। অবশ্যই জনগণ জন্য কাজ করি বলে কিন্তু বারবার নির্বাচনের মাঠে মানুষ আমাকে সাপোর্ট করে। নির্বাচনে আমি কিন্তু আপনি জানেন আমি নির্বাচন করে 2বার কিন্তু ভোটে জয়ী হয়েছিলাম, কিন্তু তারা আমাকে ফলাফল সুষ্ঠু ঘোষণা করেনি। কারণ আমি দেখে দিয়েছি নির্বাচনের মাঠেও হিরো আলম সফল, সে ভোট করে লড়াই করে পাশও করছে, কিন্তু তাকে তাহারা আমার আসনটা বুঝে দেওয়া হয়নি। কিন্তু এখানেও আমি নিজের কাছে সফল। আমরা এবার বইমেলায় দেখলাম যে আপনার বইও বের হয়েছে। এই বই লেখার আইডিয়াটা কিভাবে আসলো? আসলে হিরো আলমের জীবনের কাহিনীটা অনেক লম্বা, যে যা বই না লিখলে মানুষ বুঝতে পারবে না। আমি যে পৃথিবী থেকে মারা যাওয়ার পরে সবাই যেন বুঝতে পারে যে হিরো আলম নামে একটা ব্যক্তি ছিল, সেই মফস্বল গ্রাম থেকে সারা বিশ্ব ওয়ার্ল্ড কাঁপিয়েছে, কে হিরো আলম। সেই টাইমে আমি নিজে একটা বই লিখলাম, বইয়ের নাম হলো যে দৃষ্টিভঙ্গি পাল্টানো সমাজকে বদলে দেব। বইটার নামটা দৃষ্টিভঙ্গি পাল্টানো সমাজকে বদলে দেব। কেন নামটা? আমি যদি আমার নিজের দৃষ্টি না ঠিক করি, তাহলে অন্যের দৃষ্টি কিভাবে ঠিক হবে? তাই আমাকে কারোর সাথে কথা বলতে হলে, কিছু করতে নিজে ঠিক হতে হবে। আমি নিজে ঠিক করলে জগৎ ঠিক করতে পারবো। এই জন্য বইয়ের মধ্যে নামটা দেওয়া দৃষ্টিভঙ্গি পাল্টান সমাজকে বদলে দেবো। আমার জীবনের এত বড় একটা কাহিনী সব কিছু আমি বইতে তুলে ধরেছি, যাতে হিরো আলম মারা যাওয়ার পরে বুঝতে পারে এই ব্যক্তি একটা লোক ছিল। এই জন্য বই লেখা। আমরা অনেক সময় সোশ্যাল মিডিয়ায় যেটা দেখি, আপনার সাথে কেউ অভিনয় করলে বা আপনার সাথে কেউ টিকটক করলে বা আপনার পাশে থাকলে তাকে অনেকেই মনে করে যে আপনার প্রেমিকা বা বউ। এই যে এই কেলেঙ্কারিগুলো বারবার উঠে আসে, এটা কেন? এটা কি সত্যি নাকি মিথ্যে? আসলে মানুষ হলে যে আমাদের সবাইকে সবাই সহ্য করতে পারে না। আর হিরো এবং হিরোইন এদের জীবনে প্রেম ভালোবাসা এবং জুটি আসবে। এটা যে কোনো লোক, একটা লোকের সাথে সম্পর্ক ভালো হয়ে গেলে জনগণ এটা তার বউ বানিয়ে দেয়, তার মনে গার্লফ্রেন্ড বানিয়ে দেয়, এটা কোনো বিষয় না। তো আমাদের হিরোকের জীবনে কেলেঙ্কারি থাকবে, হিরোইনকেও থাকবে। তো এইটা নিয়ে চিন্তা ভাবনা করলে তো আমরা কাজ করতে পারবো না। কে কে আমাকে নিয়ে ভাবলো, কে ভাবলো না, এটা তাদের ব্যক্তিগত বিষয়। আমার টার্গেট কাজ করতে হবে, আমাকে সামনে এগিয়ে যেতে হবে। হয়তো এই নিয়ে অনেকে অনেক রকম কথাবার্তা বলে, এসব কথা যদি আমরা ধরি তাহলে কাজ করবেন কি? আপনি ধরেন
যে কোনো লোকের সাথে আপনি আমার সাথে 5 দিন কালারের সময় মনে করেন টকশো করেন, ধরেন তা না আপনি সাথে 5টা টকশো করছেন, করার পরে ধরেন আপনার সাথে টকশো করতে করতে আমি আপনি 2টা মিউজিক ভিডিও বানাচ্ছি কি মুভি করছি, তাহলে কবে হিরো আলমের সাথে আপনি ম্যাডাম ঘন ঘন কেন টকশো করতেছে, তো এই ম্যাডাম হিরো আলমের সাথে কেন গান করো, ম্যাডাম কি তাহলে হিরো আলম প্রেমে পড়ে গেল, বলতেই পারে। হিরো আলম হওয়ার পরে, জনপ্রিয়তা হওয়ার পর কতগুলো প্রেম করেছেন? এই যাবৎ অনেক কটা প্রেমে পড়েছি, প্রেম 2-4টা হয়েছেও, কিন্তু আবার ব্রেকআপও হয়েছে। ও ছ্যাঁকা খেয়েছেন। একটা কি জানি প্রবাদ আছে না, যে ছ্যাঁকা খেয়ে ব্যাটা হয়ে গেছি। ছ্যাঁকা খেয়ে বেকা হয়ে গেছি, হ্যাঁ। একটা অনেকেই বলে। তে শোনেন, প্রেম মানে জ্বালা, প্রেম মানে ভালোবাসা, প্রেমে সব থাকবে, কারণ প্রেম আসে বলে এখনো মানুষ বেঁচে আছে। প্রেম কিন্তু অনেক রকম হতে পারে, শুধুটা একজনের সাথে যে দেখা হলে যে ওই গভীর প্রেম তাও না, প্রেমের কিন্তু ধরন অনেক রকম থাকে, যে যাই যে যেরকম যে প্রেম গ্রহণ করে। আসলে আপনার একটা কথা খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে মানুষ চাইলেও প্রেমে পড়তে পারে না, প্রেম হয়ে যায়, কিভাবে হয়ে যায় কেউ জানে এটা না। কেউ জানে না। এটা দারুণ একটা কথা বলেছেন। আমরা চাইলে অনেক সময় প্রেমে পড়তে পারি না, প্রেম হয়ে যায়, এবং কখন কিভাবে হয়ে যায় আমরা কেউ জানি না। কেন এখন দেখেন না যে সুগার ড্যাডি করে কয়, সুগার ড্যাডিরা তো এই প্রেমের তো কোনো বয়স নেই, হঠাৎ করে তাদের কিন্তু প্রেম হয়ে যাইতেছে। ওরা কি জানতেছিল যে তাদের সাথে তাদের সুগার প্রেম ড্যাডিদের প্রেম হয় না? হয়ে যায়? না না না, এইখানে একটা বিতর্ক আছে। যেমন সুগার ড্যাডিদের কখনো প্রেম হয় না। সুগার ড্যাডিরা তাদের নিজেকে ভালো রাখার জন্য কি জাস্ট এটা একটা তাদের হচ্ছে কি বলবো, রিফ্রেশমেন্ট, বুঝতে জাস্ট পারছি। রিফ্রেশমেন্ট। তারা হচ্ছে তাদের একজন প্রয়োজন রিফ্রেশমেন্টের জন্য, যে কারণে হচ্ছে তারা সুগার বেবি খোঁজে। এটা কি আপনি কি দোষ মনে করেন? না দোষ না, এটা যার যার ইচ্ছে। আমি তো মনে করি না এটা কোনো দোষ হতে পারে। প্রেম হলো যে যদি আপনি প্রেম হয়ে যায় কারোর সাথে, একটা ছেলে একটা মেয়ের সাথে প্রেম হওয়ার পরে তো এখানে কোনো বয়স অমনি কোনো ফ্যাক্টর মেনটেন করে না। অনেকে এটা বয়স নিয়ে কিন্তু অনেকে এর সাথে আর যান এর সাথে যান, এটা ভুল। ওদের ডিউটিটা লিখে রাখছে উপরালা, আমরা তো চাইলে মনে করে খণ্ডাতে পারবো না, পারবো? তো এইটা অনেকে বলে, আমি এটার দিকে আমিও পক্ষপাতী না। প্রেম হয়ে যেতে পারে দেখুন একটা ছেলে একটা মেয়ের সাথে, এটা মনে করেন বিতর্ক হওয়ার কিছু নেই। হিরো আলম ছ্যাঁকা খেয়ে কখনো কি কেঁদেছে? ছ্যাঁকা খায় অনেকটা ব্যাকা হয়ে যায় কেঁদেছি, কারণ অনেক টাইমে কষ্ট হয়েছে যে আমি যে বলবো জীবনে আমি প্রেম করে ছ্যাঁকা খাইনি, প্রেম করিনি, করেছি, ছ্যাঁকাও খেয়েছি, নিজে নিজে একা একা কিন্তু কেঁদেওছি। আচ্ছা আচ্ছা, কি নিজেকে সুগার ড্যাডি মনে করেন? না, সকালে কি আমাকে দেখে মনে হয়? সুগার ড্যাডিরা কেমন হয় আসলে? সুগার ড্যাডিকে আপনি অনেক বয়স হবে, চুল পাকনা থাকবে, মাথায় সাদে মাল থাকবে না, অনেক কিছু সাদা মিলে। কালো চুল? হ্যাঁ, সাদা কালো চুল থাকবে, অনেক বয়স থাকবে, তারপরে মাথা চুল থাকবে না, তারপর আরো গাড়ি থাকবে? প্যাডো গায়ে থাকবে, অনেক কোটি পটে, এগুলো তো আমার মনে করেন আমার কিছুই নাই। যেমন ধরেন আমার চুল কালো আছে, আমি সুগার দেখলে বয়স্ক না, এখন ইয়াং আছে, তারপরে মনে করেন আমার মনে করেন টাকাও নাই, প্যাডো গাড়িও নাই, তাহলে তো আমি এখনো ইয়াং, তাহলে আমি ওই সেক্টরে পড়ি না। আচ্ছা আচ্ছা, আপনার মাসিক ইনকাম কত? আসলে মাসিক ইনকাম আগে খুবই ভালো ছিল আমার, ফেসবুক পেজ থেকে 3-4 লাখ টাকা রান করতেছিলাম। এখন বর্তমানে আমার ওই ইনকামটা নাই, দুইটা কারণে। আমার ফেসবুক পেজ ইউটিউব অনেক করে হ্যাক করে নিয়ে যায়, হ্যাক করে নষ্ট হওয়ার পরে আমার এই ইনকামটা এখন নাই। এখন নতুন করে আবার ফেসবুক পেজ দাঁড় করাতে এখন প্রতি মাসে 20-30-40 হাজার টাকা 50 টাকা এরকম আমরা ইনকাম ফেসবুক অনলাইন থেকে ইনকাম করতে পারি। আমি মূলত চলি হলে যে মনে করেন বিভিন্ন জায়গাতে আমি যে স্টেজ প্রোগ্রামগুলো করি, কনসার্ট, এইগুলো থেকে রান করে আমি জীবনযাপন করি। আর এলাকায় আমার ছোটোবেলা থেকে যে আমার যে একটা ডিসেল লাইন কেবল বিজনেস ছিল, ওই বিজনেস আছে, ওইটা দিয়ে আপনার মনে করি আমার কোনোদিন ফ্যামিলি চালান লাগে না। আমি ঢাকা শহর থেকে 10 টাকা কামাই করে ফ্যামিলি চালাবো, আমার ফ্যামিলি চালান লাগে না। আমি মিডিয়াতে যে ইনকাম যেটা করি, ফেসবুক ইউটিউব এবং বিভিন্ন কনসার্ট, এই টাকাটা আমি একটু একটু করে জড়ো করে ওই টাকাতে হয়তো মুভি বানাই, নাটক বানাই, গান বানাই, এইটা নিয়ে আমি জীবনযাপন করতেছি। আমার এর বাইরে ঢাকা শহরে আমি এখন ফ্ল্যাটও করিনি, ঢাকা শহরে গাড়িও নিয়ে বাড়িনি, এবং আমার তো মনে করেন কোনো টাইমে দিলে আমার অর্থে সব কিছু খুঁজে বার করে কেউ কিছু বার করতে পারবে না। কিছু না থাকলে তো বের করবি, ইনকাম ট্যাক্স ইচ্ছেগুলো খুঁজে বের করতে পার। আচ্ছা আচ্ছা, হিরো আলমের কি ইচ্ছে করে না যে গাড়ি বাড়ি
এগুলো করার? ইচ্ছে করে, এই ইচ্ছে করার জন্য কিন্তু এখনো সংগ্রাম করতেছি, লড়াই করতেছি, এবং এখনো কিন্তু সেই জায়গাটা ধরতে পারিনি। আবার মানে কেউ যদি মনে করেন যে শোনেন, যে কোনো লোকে কারো হাত না ধরলে একটা জায়গাতে উঠে আসা যায় না। এক, যে কোনো লোকের সাপোর্ট না পেলে কিন্তু এই জায়গাটা ধরা যায় না। যে কোনো লোকের মনে করে কারো না কারো সাপোর্ট আছে, হয়তো কারো মনে করেন সে কোটিপতি বিজনেসম্যান, হয়তো কেউ সাপোর্ট দিছে, কেউ হয়তো কোটিপতি সাপোর্ট দিছে, অথবা ভালো কোনো কোটিপতি মেয়ে সাপোর্ট দিছে। এইরকম কিছু কিছু সাপোর্টে কিন্তু একটা জায়গাতে একটা লোক আসতে পারছে। কিন্তু আমি তো কোনোটা কোনো সাপোর্ট পাইনি। আমি ইনকাম করে আমার মতো করে খালি নাম ডাকটা ধরে রাখছি। আমি মিডিয়াতে শুটিং, নাটক, গান করে দিলে এখনই দেবে যায় না করে, তাহলে আমাকেও অনেকে লোক ভুলে যেত। খালি আমি ইনকাম করে আমি ঘরে ওঠাইনি বলে টাকাটা, কিছু করিনি বলে মিডিয়াতে এই টাকাটা আমি একটু রানিং করে রাখছি দেখে এখন পর্যন্ত হিরো আলম সবাই চেনে। আমি এছাড়া কিছু জীবনে করতে পারি না এখন। আচ্ছা আচ্ছা, মানে আপনার করার ইচ্ছেটা কি আছে? অবশ্যই আছে, চেষ্টা চালাইতেছে, এখন পারবে, ইনশাআল্লাহ একদিন হয়ে যাবে। হয়ে যাবে। এত লোক আপনাকে ভালোবাসে, পছন্দ করে, ইনশাআল্লাহ আপনার ইচ্ছেগুলো পূরণ হবে। ইনশাল্লাহ। আপনি বিভিন্ন সময় এই যে বন্যা হলো বা আরও যখন প্রাকৃতিক দুর্যোগগুলো হয়, তখন নিজের পকেট থেকে নিজের অর্থে সবাইকে সাহায্য করেন নাকি অন্যের অর্থে সাহায্য করেন? আসলে বিভিন্ন, আমি তো যেহেতু খুব গরিব ঘরের সন্তান, তো কেউ যদি একবেলা না খেয়ে থাকে জিনিসটা কষ্ট হয়। কারণ আমি তো একবেলা না খেয়ে থেকে দেখে এসেছি ওই জীবনটা কতটা কষ্টে ছিল। কারণ যে টাইমে কারো ঘর না থাকে, বাড়ি না থাকে, একবেলা না খেতে পারে, ওই কষ্টটা আমি দেখে যাচ্ছি। সেই টাইমে আমি যখন দেখি আমার কাছে 100 টাকা আছে, আমি ওর থেকে 50 টাকা নিয়ে চলে যায় তাদের কাছে, যে আমি যদি 5টা লোক খাবার দিতে পারি। আমি তখন দেখি সেই লোকটা হাসতেছে, অথবা আমাকে মাথায় হাত দিয়ে দোয়া করে দিছে, তখন আমি অনেক হ্যাপি থাকি। আর ওই দিনের কথা একটু ভুলে যাই, আমার যে আগে যে কষ্ট জীবনটা আমি একটু ভুলে থাকতে পারি। এই কারণে আমার নিজস্ব অর্থনীতি কিছু টাকা আমি সহযোগিতা করি, কারো মনে করেন। আর আমি যে সহযোগিতা 2, 4, 5 বা 1000 পরিবারের না, 2, 4, 5, 10 লাখ টাকার পাওয়ার না, আমারটা হয়তো খুবই সীমিত সময়ের মধ্যে আমার যে দেওয়া থাকে। 50টা পরিবার, 100 পরিবার, 200 পরিবার, এত এরকম 2,000, 20,000, 30,000, 50,000, 1 লাখ টাকা, এর মধ্যে আমি থাকি। যে কোটি কোটি লাখ লাখ টাকা, এত টাকা হয়তো আমি থাকে না। 1 লাখ, 2 লাখ টাকা বলতে, 2 লাখ, হ্যাঁ, আমি 1 লাখ, 2 লাখ, 3 লাখ এর মধ্যে আমি হয়তো থাকতে পারি। দেখেছি এই মাসে ইউটিউবতে 3 লাখ টাকা ঢুকছে, আমি 1 লাখ টাকা রেখে 2 লাখ টাকা নিয়ে মানুষ দিয়েছি। এইরকম করে হয়তো একটা প্রোগ্রাম করে আমি 2 লাখ টাকা বেছে 1 লাখ টাকা নিয়ে দিয়ে যাচ্ছি। এটাই আমার ইনকামের দেওয়ার সোর্স, আর এছাড়ার বাইরে না। আচ্ছা আচ্ছা, হিরো আলম কি আমাদের দেশে যে সাকিব খান দেখতে অনেক সুন্দর, সুদর্শন পুরুষ যাকে বলে, এরকম কি হতে ইচ্ছে করে কখনো? আসলে চেহারা হলো আল্লাহর দান, কাউকে সুন্দর করছে, কাউকে অসুন্দর করছে। তা আমি শুক্রিয়া, আল্লাহ আমার কাছে যতটুকু করছে। আমি চাইলেও শাকিব খানের মধ্যে চেহারা আমার হতে পারবো না, শাকিব খানও হতে পারবো না। যার জায়গা তাই হলো যেমনই করেন স্টার, আর চেহারা আমি চাইলেও শাকিব খান হবে না। আমি আল্লাহ পাক দিতে দিছে, আমি নিজেকে এটাই শাকিব খান মনে করি। আচ্ছা আচ্ছা, আপনি আর সাকিব খানের মধ্যে তফাৎটা কি? সে শাকিব খান, আমি হিরো আলম, এটাই তফাৎ, নামে তফাৎ। আচ্ছা, জনপ্রিয়তার দিক দিয়ে? জনপ্রিয়তার দিক থেকে শাকিব খান ভাই আমার থেকে এগিয়ে। ধরেন আমি এগিয়ে কম ধরেন, আবার জনগণ কেউ বলে আমি নাকি তার থেকে বেশি এগিয়ে, জানি না, যার জায়গা তাই স্টার। আচ্ছা, আপনি যখন দেশে থাকেন এবং যখন বিদেশে যান, কোনটা বেশি অনুভব করেন যে বিদেশের মানুষজন আপনাকে বেশি জনপ্রিয়তা বেশি নাকি দেশে আপনার জনপ্রিয়তা বেশি? বাংলাদেশে তো আমার জনপ্রিয়তা আলাদা আছে, কিন্তু বাইরের দেশে 8-10টা বাংলাদেশে হিরো হিরোইনের থাকে যে জনপ্রিয়তা আমার অনেক। আমি যখন কোন দেশে যাই, যাওয়ার পর আমি দেখতে পাই তাই সেই দেশে কতটা আমাকে ভক্তরা ভালোবাসে, কতটা আমাকে লোকজন চেনে, যে বাংলাদেশের অনেক বড় বড় নাম করে হিরো এবং হিরোইন, বাইরের দেশটা আমার মতো আমাকে যতটা চেনে তাদেরকে এতটা চেনে না। আচ্ছা, আপনাকে কিছুদিন আগে আমি রাখির সাথে দেখেছিলাম, তার সাথে একটা মেবি কিছু কাজ করার প্ল্যানিং হচ্ছিল, এই সম্পর্কে একটু বলবেন? আসলে রাখি শান্তনুর সাথে একটা মুভির কথা আমাদের কথা হয়ে আছে, যে এটা এখনো ওই রকমই হয়ে আছে, গল্প আপনি রেডি হইতেছে, কাজটা হবে কিন্তু দেরি হবে। আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে অনেক নায়িকারা
আপনার সাথে কাজ করতে চান না বা আপনাকে নিয়ে বাজে মন্তব্য করেন, এই বিষয়টা কিভাবে দেখেন? আসলে কি, বাংলাদেশে যারা নিজেকে নায়িকা মনে করে, জনগণ তাদেরকে নায়িকা মনে করে না। তারা মনে করে আমরা নিজেরাই মনে হয় নায়িকা। আচ্ছা। একটা সিনেমা, দুইটা সিনেমা, একটা মানে বড় ধরে সাকিব ভাইয়ের সাথে কেউ সিনেমা করলে, কি বড় কোনো নায়িকা সিনেমা করলে মুখে বিশাল ব্যান নায়িকা হয়ে গেছে। কিন্তু সেই নায়িকা শুধু একটা দুটো করার পরে সেই নায়িকা জায়গাটা ধরে রাখতে পারছে কিনা, এটা তাদেরকে দেখতে হবে। আমি নিজেকে নায়িকা সাইন করতে, আমি অমুক নায়িকা ধরলাম, সেই নায়িকা, সেই নায়িকের জায়গাটা জনগণ তাকে কতটা চেনে সেটা দেখতে হবে। যারা হিরো আলমের সাথে কাজ করতেছে না, হিরো মনে করেন, সেই নায়িকা এক জায়গায় দাঁড়াবে, হিরো আলমকে এক জায়গায় দাঁড়াবে। তাদেরকে চেনে না হিরো আলমক চেনে। তারা নিজেরা নিজের যোগ্যতা নিয়ে নিজেকে নিয়ে কথাবার্তা বলে যে হিরো আলম নায়কের মধ্যে পড়ে। আমার কথা, যারা আমাকে নিয়ে কথাবার্তা বলো, তোমরা মঞ্চে দাঁড়াও, তোমাকে কয়জন চেনে, হিরো আলম কয়জন চেনে, তাহলে বোঝা যাবে কার জনপ্রিয়তা, কে নায়ক কে নায়িকা না। এটা একটা অহংকার নিজেকে। এবার এটার পিছনে আরেকটা কারণ, আমাদের কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রি কিছু লোক আছে, ধরেন একটা কোনো নায়িকা আমার সাথে কাজ করছে, আমাকে ফিল্মের লোক তখন বলে তোমার মতো লোক হিরো আলমের সাথে কেন কাজ করছো। যে লোকটা বলছে সেই লোকটা মনে করে, তাকে মনে করেন যে তার মনে করেন ইগুতে আঘাত মারছে যে তুমি হিরো আলমের সাথে কেন। তো এই জিনিসটা আমি বলতে চাই যে যারা আমাকে নিয়ে কথাবার্তা বলে, তারা আগে আমার জনপ্রিয়তার দিকে আসে দেখো। তোমরা পেছন থেকে তোমাকে বক বক করে লাভ নাই, টাইম লাইনে আসো। এই জগৎ অনেক হিরো দেখছি, অনেক হিরোইন দেখছি। আজকে হিরো আলম 10 বছর ধরে আছে বাংলাদেশের মধ্যে। দুইটা ব্যক্তি অনলি অন, একটা হলো 1 নম্বর সাকিব ভাই, দীর্ঘ 2 বছর ধরে তার কেরিয়ার ধরেছে। 2 নম্বর হলো হিরো আলম। এই 2টা ব্যক্তি ছাড়া বাংলাদেশে একটা ব্যক্তি দেখান যে টাইম লাইনে আছে। সাকিব ভাই যেমন টাইম লাইনে অল টাইম থাকে প্রতি বছরে, হিরো আলম অল টাইম এই বছরে টাইম লাইনে থাকে। এই 2টা ব্যক্তি ছাড়া একটা নায়িকা দেখান, একটা নায়কক দেখান, তো সারা বছরের টাইম লাইনে থাকে, এক সাকিব আর হিরো আলম বাদে। আচ্ছা, কোন নায়িকাকে আপনার ভালো লাগে? সব নায়িকাই ভালো লাগে, কারণ তারা নায়িকা। কারণ তারা নায়িকা, তাদেরকে ভালো লাগে। বিশেষ করে আমাদের শাবনুর আপা, পপি, শাবানা আপা, আমি এদেরকে দেখে সিনেমার জগতে যাচ্ছি, তাদেরকে আমি রোমান্টিক গান দিচ্ছি। এখনকার দিলে নায়িকা এলে নায়িকের মধ্যেই পড়ে না। কেমন কে পড়ে না? এরা এই আছে নায়িকা, তারা নিজে একটা সিনেমা মনে করবো না, কিভাবে আমি এর সাথে সিনেমা করবো, এর সাথে করবো, তোমার তো জনগণই চেনে না। যখন একটা নায়িকা আমাকে নিয়ে কথাবার্তা বলে যে হিরো আলমের উঠতে চিনি না, তার কোনো হিরোর যোগ্যতাই নাই, সেই কমেন্টসগুলো দেখবেন, প্রতিটা কমেন্টসে লেখা থাকবে তোমাকে তো আজকে প্রথম দেখলাম, তুমি হিরো আলমের নামটা নিয়ে ভাইরাল হওয়ার জন্য। আচ্ছা দেখবেন, পুরো আমার কথা না, যে নায়িকা হিরো আলমকে নিয়ে আদে বাদে কথা বলছে, যে হিরোইন কথাবার্তা বলছে, প্রতিটা নায়িকের ওই কমেন্টগুলো দেখবেন, পাবলিক দল এই দ্বিতীয় কথাবার্তা লেখে আমি মিডিয়া ছেড়ে দেবো, তারা এক কথাই বলবে তোকে তো আজকে প্রথম দেখলাম, আমি তো নায়িকা, আর তোকে তো নায়িকাই মনে হয় না, মনে হয় বাসার কাজের বিবাহ মনে হয়। তাদের এই কমেন্টসে লেখে, এটা আমার কথা না, প্রতিটা দেখবেন আপনারা। তাহলে নায়িকা কে নায়ককে জনগণ বিচার করবে, আমি না। আচ্ছা আচ্ছা, তারপরে শুনি এই এখনকার যে নায়িকারা কারা বেশি ভালো? এখনকার নায়িকার মধ্যে আমাদের তো মনে করেন বুবলি আপা, অপু বিশ্বাস, এনারা খুব ভালো কাজ করতেছে। আচ্ছা আচ্ছা, অপু না বুবলি, কে? দুইজনে ভালো কাজ করে। আচ্ছা, আমরা মনে হয় অপু বুবলির কাজ বেশি দেখছি। বুবলি আপা কাজ করতেছে ইদানিং, তারপর অপু আপা একটু কাজ কাম করতেছে কম, কিন্তু জনপ্রিয়তার দিকে কিন্তু কেউ কারো অংশ কম না। আচ্ছা আচ্ছা, হিরো আলমের অনেক কিছু শুনলাম, আমরা অনেক কিছু জানলাম। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা, যেহেতু হিরো আলমক আজকে হিরো বানাইছে জনগণ, মিডিয়া নিয়ে ভালো কিছু কাজ করতে চাই, মিডিয়াতে থাকতে চাই। পাশাপাশি যেহেতু জনসেবা কাজ করি, রাজনীতি নিয়েও থাকতে চাই। মিডিয়া প্লাস রাজনীতি, ভবিষ্যতে এই 2টা জায়গা নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। আচ্ছা, আপনি কি মনে করেন না যে পলিটিক্স করলে আপনার আপনি যে মিডিয়াতে কাজ করেন, এই দু জিনিস হয়ে গেল না? না, যেহেতু আমি তো শুধু একা না, আমাদের বাংলাদেশে অনেকে দেখবেন সে মিডিয়া ব্যক্তি প্লাস পলিটিক্সের সাথে জড়িত। কিন্তু আমি এমন কোনো পলিটিক্স করতে চাই না যে পলিটিক্সকে আমি বিতর্ক হব। আমি জনগণের জন্য কাজ করতে চাই। সে যত বড় এমপি মন্ত্রী, যত বড়ই ক্যাডার বাহিনী হোক, যত বড় নায়ক নায়িকা হোক না কেন, কিন্তু আমার পিছনে লাগলে তাদের কোনো ছাড় নেই। কারণ আমি অল টাইম প্রতিবাদ করি, এবং আমি হিরো আলম আজকে
রাজনীতিবিদ বলেন, একটা হিরো বলেন, কারো ছায়া নিয়ে এই জায়গাতে আসেনি, কারো যোগ্যতা নিয়ে আসেনি। আমার যোগ্যতা, আমি হিরো হলাম আজকে এতদূর। তাই কারো কোনো নেগেটিভও জড়াতে চায় না, পজিটিভও জড়াতে চায় না। মানুষ আমাকে নেগেটিভ পজিটিভ জড়াক, কিন্তু আমি সত্য পথে ছিলাম, ভবিষ্যতেও থাকবো। আপনি মানব সেবা করে আসছেন। উম, আপনার কি মনে হয় মানব সেবা করতে গেলে, মানে মানুষের সেবা করতে গেলে পলিটিক্সে জড়াতে হয়? না, মানুষ, আমি যেমন ধরেন রাজনীতি না করেও কিন্তু আগে থেকে মানুষের জনসেবা কাজগুলো করে আসতেছি। হুম, এই যে আমি কয়টা বছর ধরে মানুষের যে কোনো আপদ বিপদে মানুষের পাশে দাঁড়াইতেছি। ধরেন আমি তো ইচ্ছে করলে আমার নির্বাচনী এলাকা হলো যে বগুড়া 4, বগুড়া শহরে। আচ্ছা আচ্ছা। তো আমি তো পলিটিক্সের জন্যই তো মনে করেন মানব সেবা করি, তাহলে শুধু বগুড়া মানুষের পাশে দাঁড়াইতাম। হুম, যেহেতু আমি মানব সেবা, জনগণের পাশে থাকতে চাই, জনগণের ভালোবাসি, তাহলে আমি সিলেট কেন মানুষের জন্য বন্যাদের পাশে দাঁড়াবো, কুমিল্লা কেন দামো, খুলনা কেন দামো, অথবা দিনাজপুর কেন যাবো আমি? অবশ্যই আমি জনগণের জন্য কাজ করি, জনগণের জন্য ভালোবাসি, কারণ আমাকে সারা ওয়ার্ল্ডের লোক চেনে, সারা বাংলাদেশ আমাকে লোক সাপোর্ট করে। হুম। তাহলে আমি তো তাহলে মানব সেবা রাজনীতি করে তো করতে হয়, শুধু রাজনীতি কি ব্যবহার করি মানব সেবা কাজগুলো, তাহলে তো আমি বগুড়া করতাম, সারা ওয়ার্ল্ডে করতাম না। সারা ওয়ার্ল্ডে যাই তো কাজ কাম করি দিত, তাহলে অবশ্যই জনগণের জন্য মানব সেবা কাজগুলো করি, কোনো পলিটিক্সের কোনো লিডার হওয়ার জন্য না। আচ্ছা আচ্ছা। আপনার ভক্তের সংখ্যা কারা বেশি, ছেলে না মেয়ে? মোটামুটি ধরতে গেলে ছেলে মেয়ে দুটোই আছে, তবে বাংলাদেশের থেকে কলকাতায় একটু মেয়ের সংখ্যা একটু বেশি ভক্ত আমার। আচ্ছা, মেয়ে ভক্ত বেশি কলকাতার। কলকাতায় এই কলকাতার মেয়েরা আপনাকে কিভাবে আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করে? আসলে এখন তো মানুষের যোগাযোগ করা খুব সহজ। ফেসবুক, মানুষের নক করলে পাওয়া যায়, হোয়াটসঅ্যাপে যে কোনো লোক যে কোনো বিষয়ে আমার নাম্বার জোগাড় করে। হুম হুম। আর যেহেতু কলকাতাতে বিভিন্ন মনে করেন মিডিয়াতে আমার চলাফেরা, বিভিন্ন সাংবাদিকের সাথে চলাফেরা, কিছু না কিছু মনে করেন নাম্বার পেয়ে যায় তারা। আপনার তো ফেক আইডি নিশ্চয়ই অনেকগুলো আছে। অনেক, আমার কয়েকশো ফেক আইডি। হুম। আমার নিজের আইডি আমি নিজে থাকে থাকে তিনটে সার্চ দিলে পাই না, খালি ফেক আইডি আসছে। হ্যাঁ, অবাক হয়ে যায় নিজে আর কি। তো অনেকে ভাই আপনার রিয়েল আইডিটা খুঁজে পায় না। তো এরকম মনে করেন ফেক আইডির সাথে অনেক ছেলে অনেক মেয়ে কিন্তু প্রতারণার শিকারও হয়। তো অনেকে এরকম আমাকে নিয়ে অনেক টাইমে ফেক আইডি থেকে মেয়েদের অশ্লীল কথাবার্তা, অশ্লীল অশ্লীল ছবি পাঠায়। পাঠানোর পরে কিন্তু তারা বিতর্কের মধ্যেও পড়ে যায়, যা আমার সম্মান নিয়েও তারা অনেক নষ্ট করে। হুম হুম হুম। তো আমি এই বিষয়টা নিয়েও অনেক টাইমে ভয়ে থাকি। আর আমি কেউ যদি মুখে বিতর্কের পরে তখন আমি বলি, আপনি কোনো টাইমে কথা বললে আমার রিয়েল আইডি হলে আপনারা আগে আমাকে ডাইরেক্ট টেস্ট করে করবেন, আমি এক ভিডিও কলে আপনি দেখতে চাই। যে আমি অবশ্যই আমার এটা অভ্যেস সাথে যে কোনো ছেলে হোক মেয়ে হোক, আমি কল দিলে আমি তাদের কলটা ধরি, ফোনেই কি আর অফোনেই কি। আচ্ছা আচ্ছা। আবার কোনো একটা তো রাস্তার মনে করেন ভিক্ষি করতে শুরু করে, টোকায় গার্মেন্টসে যে কোনো লোকও তুলে বলে, ভাই আপনি সেটা সেলফি তুলতে থেকে আপনার সাথে অফিসে আমি একবার আসে দেখা করতে চাই, আপনার শখ একটা গান কি একটা টিকটক করবো, আমি ঠিক আছে আপনারা আসেন। এটা কিন্তু মনে করে 8-10টা হিরো হিরোইনের দিনেই বাংলাদেশের এই জিনিসটা খুঁজে খুব কমই পায়, কিন্তু হিরো আলম কিন্তু সাধারণ মানুষের মধ্যে সবাই দেখা পায়। আপনি হচ্ছেন সাধারণ জনগণের বন্ধু। জনগণের, কারণ জনগণের সাধারণ জনগণের কারণেই তো আজকে এত দূর আসা, তারা আমাকে সাপোর্ট না করলে তো এত দূর আসতে পারতাম না। হুম। এই জন্য জনগণের বন্ধু হিরো আলম সবাই বলে, গরিবের বন্ধু মানবতার ফেরিওয়ালা। খুবই ভালো কথা, গরিবের বন্ধু এবং মানবতার ফেরিওয়ালা। আমরা হিরো আলমের সাথে কথা বলছি। প্রিয় দর্শক, জীবনের অপূর্ণতা কি আছে, এবং আমরা অনুষ্ঠানের যেহেতু শেষ পর্যায়ে চলে এসেছি, আর কি কি করার ইচ্ছা আছে? জীবনে অপূর্ণতা অবশ্যই এমন একটা বাংলাদেশের সিনেমা তৈরি করে দিতে চাই, যা বাংলাদেশের লোক আমি মারা যাওয়ার পরে ইতিহাস হয়ে থাকবে। একটা ভালো মুভি করার টার্গেট আছে। আচ্ছা আচ্ছা। 2 নম্বর, জনগণের জন্য ভালো এমন কোনো কাজ করতে চাই আমি মারা যাওয়ার পর সারা জীবন মনে থাকে। যে এমন আবার এমন একটা আশায় আছে ভবিষ্যতে এমন কোনো লোক জীবনে আমার আসতে পারে যে তার সহযোগিতা একটা ভালো একটা জায়গা প্ল্যাটফর্ম তৈরি করতে পারি, এবং নিজের সৎ পথে পরিশ্রম করে হুম। যত দূরে আল্লাহ পাক নিয়ে এসেছে, জীবনে কারো যদি সহযোগিতা নাও পায়, যে আমি আমার তরফ থেকে এমন কিছু করে যেতে চাই যে সারা জীবন যেন আমাকে মনে রাখতে পারে, একটা আশা আছে, চেষ্টা চালাইতেছি। আচ্ছা, হিরো আলমকে যদি বলা যায় যে আপনি কিছু আপনার নিজেকে পরিবর্তন করবেন, আপনার কোনো কিছু একটা, সেটা কি পরিবর্তন করতে যাবেন?
আমার পরিবর্তন করতে গেলে অনেকেই আমার নিজের মনে করেন গেট আপ মেকআপ নিজেকে অনেকটা পরিবর্তন করছে, আরও একটু পরিবর্তন করে নিজেকে দরকার। এক, আর্থিক কিছু সাপোর্ট দরকার, যে সাপোর্ট দিয়ে মানুষ হিরো আলমের লেখাপড়া বলেন, তার কথাবার্তা স্টাইল বলেন, হিরো আলমের চেয়ারে আরও পরিবর্তন বলেন, এই কিছু এই অনেক কিছু কিছু ঘাটতি আছে। এইগুলো মনে করেন পূরণ করতে পারলে জনগণের একটু হলো যে সমস্ত সুশীল সমাজের লোক যেগুলো চোখ তুলে আঙুল তুলে কথা বলে, এই কথাগুলো তাকে বন্ধ করে দিতে পারবো। কিন্তু চেষ্টায় আছে। একদিন হিরো আলম এত কিছু লড়াই সংগ্রাম যখন করে এত দূরে আসতে পেরেছে, বাদ বাকি যে নেগেটিভ যে টুকটাক সুশীল সমাজের লোকের আছে, এটাও একদিন কেটে দেবে ইনশাআল্লাহ। হিরো আলম, আজকে আপনি এসেছেন আমি কিছু বলতে চাই অনুষ্ঠানে। এই আমি কিছু বলতে চাই অনুষ্ঠানে দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান? আমি কিছু বলতে চাই মানে অবশ্যই তার মনের জানা অজানা অনেক কথা আছে, সে সমস্ত কথা বলতে চাই সবাই আমরা। তা আমরা অনেকেই অনেক রকম প্ল্যাটফর্ম পাই না আমরা বলতে, তা আমরা সবাইকে একটা কথা বলবো যে প্রতিটা লোকের মানুষের না জানা বেদনা অনেক কথা থাকে, আর দুঃখে কষ্ট ভরে সবার আমাদের জীবন। তো সেই জীবনে আমরা অনেক কিছু বলতে চাইলেও বলতে পারি না। অবশ্যই আপনারা 68,000 গ্রাম বাংলা যে সমস্ত লোক তাদের মনে কিছু কথা বলতে চান, অবশ্যই আমাদের অনুষ্ঠানের মাধ্যমে আপনি বলতে পারবেন। সবাই আমাদের অনুষ্ঠানের যোগাযোগ করবেন, আপনাদের প্রতিভাগুলো তুলে ধরার চেষ্টা করব এবং আমরা আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। এবং আমি হিরো আলম আজকে এই অনুষ্ঠানে এসে অবশ্যই অনেক দিন পরে একটা ব্যতিক্রম লোকের সাথে আজকে আমি প্রোগ্রাম করলাম। যে আমি তো মনে করেছিলাম যে আপুর অনেক করে প্রোগ্রাম দেখেছিলাম, যে ব্যতিক্রম, যে মানুষের সাথে আসলে না মিশলে বোঝা যায় না যে তার চলাফেরা, তার কথাবার্তা এবং সে কীরকম উপস্থাপনা করতে পারে। তো 8-10টা উপস্থাপনের থেকে অনেক ভালো ম্যাডাম, খুব ভালো কাজ উপস্থাপনা করে। আরও ধন্যবাদ জানাই আমাদের ম্যাডামকে এবং কাজী এগ্রো টিভিতে যারা আছেন সবাইকে, কলাকৌশল যারা আছেন সবাইকে আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। অনেক ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন, এই জন্য আমরা অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং সেই সাথে শেষ হয়ে গেল আজকে অনুষ্ঠানটি। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আমি কিছু বলতে চাই, এবং সাথে ছিলাম আমি ইসমত জাকিয়া, এবং আমার সাথে ছিলেন সবার প্রিয় অতি পরিচিত মুখ হিরো আলম। আবারও দেখা হবে অন্য কোনো অনুষ্ঠানে, অন্য কোনো প্রোগ্রামে, অন্য কোনো অতিথিকে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাজী এগ্রো টিভির সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ।